নমস্কার, সমস্যা এবং সমাধান অনুষ্ঠানে আরো একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। এই অনুষ্ঠান আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়, আমাদের কিছু করে দেখানোর ক্ষমতার ইচ্ছাকে কিন্তু বাড়িয়ে দেয়। বহু মানুষ নিজেদের স্বপ্নকে পূরণ করেছে, তাহলে আমি কেন করতে পারবো না? তার ভাগ্য হয়তো আমার থেকে সত্যিই ভালো, কিন্তু আমার ভাগ্যে যে কিছু নেই এটা কোনো দিন হতে পারে না। পৃথিবীর প্রত্যেকটা মানুষের ভাগ্যে কিন্তু কিছু না কিছু আছে, কিন্তু কোথায় আছে, কিভাবে আছে, এটা আমরা বুঝতে পারি না, আমরা জানতে পারি না। আর এটা বোঝা বা জানার ক্ষমতা আমাদের মতো সাধারণ মানুষের বেশিরভাগ ক্ষেত্রেই হয়ে ওঠে না। লাকিলি কেউ কেউ ভালো কোনো একটা দিকে চলে যায়, যে দিকটা তার জন্য ক্লিক করে যায়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মানুষ ভুল পথেই নিজেকে পরিচালিত করে এবং জীবনে কিছু না পাওয়ার আফসোসটা তাকে তাড়িয়ে তাড়িয়ে খায়। তাহলে কি করে আপনি পাবেন? সঠিক সময়ে একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিন। একজন অভিজ্ঞ শিক্ষিত অ্যাস্ট্রোলজার জানেন যে আপনার লাইফে একেবারে 100% আপনাকে কিভাবে পাইয়ে দেওয়া যেতে পারে। আপনাকে কোনো একজন ফিল্ম স্টার বা কোনো একজন বিশাল বড় আম্বানির মতন বিজনেসম্যান করে দেওয়া হয়তো সম্ভব হবে না, কিন্তু আপনার জীবনের সব থেকে যেটা বেশি সেটা আপনাকে পাইয়ে দেওয়া নিশ্চয়ই সম্ভব হবে। আর এর জন্য কিন্তু যোগাযোগ করতে হবে একজন অভিজ্ঞ শিক্ষিত অ্যাস্ট্রোলজারের সঙ্গে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন সেই মানুষটি, যে মানুষটির সাথে সবসময় একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার সাথে সাথে চলেন, কারণ তিনি অভিজ্ঞতার শীর্ষে রয়েছেন, জ্ঞানের শীর্ষে রয়েছেন, জানার শীর্ষে রয়েছেন, বিষয়গুলোকে সুন্দরভাবে বোঝানোর ক্ষমতা তার মধ্যে রয়েছে। মানুষ তাকে পছন্দ করেন, তার কথা পছন্দ করেন, তার পরামর্শ পছন্দ করেন। তিনি অন্য কেউ নন, আমাদের সকলের প্রিয় অবশ্যই ভৃগুদাস, শ্রী ভৃগু অনাদি। প্রথমেই তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের শ্রদ্ধা ও নমস্কার জানিয়ে প্রত্যেক দিনের মতন আজকেও চেষ্টা করব আপনাদের এবং আমাদের জীবনযাত্রার বিশেষ কোনো দিক নিয়ে, তার সঙ্গে তোমাকেও আমার প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। অনেক ধন্যবাদ ভৃগুদা, এবং সাথে তো নিশ্চয়ই রয়েছেন আপনারা। আপনাদের করা প্রশ্নই কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করি। বেশিরভাগ ক্ষেত্রে অনেক ছেলে বা মেয়ে একটা প্রশ্ন করে, স্বপ্ন আমার সরকারি চাকরি, সরকারি চাকরি আমাকে পেতেই হবে, তাই অন্য কোনো চাকরির চেষ্টা না করে আমি বছরের পর বছর সরকারি চাকরির পড়াশোনা করছি, সরকারি চাকরি দিচ্ছি। কিন্তু ভৃগুদা 4 থেকে 5টা বছর আমি কাটিয়ে ফেললাম, এখনো সরকারি চাকরি পেলাম না, কবে পাবো? তো এই কবে পাবো, সত্যি কি দিনটা আসবে? যদি না আসে তাহলে আমার জীবন শেষ, ফিনিশড, আর কিছু হওয়ার নেই আমার জন্য। সেই কারণে আমি কি ছাত্র বন্ধুদের উদ্দেশ্য বলবো, অপশন সবসময় রাখা উচিত। আমরা সাধারণ ক্ষেত্রেও ভাবি আমরা যে এমন একটা রাস্তা যাব না যে এই রাস্তা যদি ব্লক হয়ে যায় তাহলে আমার ফিরে আসার রাস্তা থাকবে না, এরকম যেন কোনোভাবে অপশান চুজ না করি। এই কারণে প্রাইভেট কোর্সগুলো চালু হয়েছে, প্রফেশনাল কোর্সগুলো চালু হয়েছে। আমি উদাহরণস্বরূপ অনেক কিছু বলতে পারি। দুঃখ লাগে, ছেলে মেয়েগুলো তারা তো আমাদের সন্তান তুল্যই। এই আমি যখন যাই বা আমার খড়দায় যেখানে চেম্বার রয়েছে, আমার তো পার্সোনাল চেম্বার খড়দা, সংস্থার নাম বলছি না, কেউ কেউ লেখে সরকারি চাকরি নাকি হাতের মুঠোয়। মানে জ্যোতিষের বিজ্ঞাপনের দেওয়ার থেকে অনেক প্রলোভন। মানে জ্যোতিষ এত আকর্ষণীয়, জানি না জ্যোতিষ কোনো ডাক্তার এত আকর্ষণীয় প্রলোভন বিজ্ঞাপন আছে কিনা আমি বলতে পারবো না। মানে গেলেই সরকারি চাকরি, হ্যাঁ, সরকারি চাকরি নাকি হাতের মুঠোয়, তাহলে তো আমি পড়তেই যাবো। মানে এতটা সরলীকরণ, এতটা সহজ যদি মনে হয় যে ওই যে 1 কোটি টাকা 6 টাকায় 1 কোটি, 1 কোটি, সেটাও বোধ হয় এর থেকে সহজ। আমি তো বলি লটারির টিকিট পাওয়া তার থেকে সহজ সরকারি চাকরি পাওয়া, কিন্তু তারা বলছে হাতের মুঠোয়। দিনের পর দিন, বছরের পর বছর ছেলে মেয়েগুলো এই বেলঘরিয়া, এই আগরপাড়া, চারিদিকে মানে প্রথম ছিল ধরো যে বছর কোর্স করবে কন্ট্রাক্ট, এত টাকা নেবো। তারপর দেখছে কিছু তো করা যাচ্ছে না, তখন তুলে দিয়ে কী করলো, সারা জীবন তুমি সরকারি জায়গায় পরীক্ষা দিতে, ওই একই টাকা তোমায় দিতে হবে। একই কোর্স একই জায়গায় মেয়েরা পড়ছে, ওরা কেউ বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে, নেশা করছে, বিভিন্ন দিকে যাচ্ছে, দেখি চোখে তো পড়ে। তার মা হয়তো জলপাইগুড়িতে, তার মা হয়তো বাইরে রয়েছে, ভাবছে আমার সন্তানটা না কত উন্নতি করছে, কত কিছু করছে, কিন্তু মেয়েটা ছেলেটা কিছু করতে পারছে না, দিনের পর দিন বসে। তারাই তো আমার আসছে, আমার যদি চেম্বারটা খড় দেয়, আমি কিসে বলবো, বলে এখানে কোচিং নিচ্ছি, কিসের জন্য সরকারি চাকরি জানো? হ্যালো মা, তুমি পড়ো, কোনো অসুবিধার কিছু নেই। কী বলেছিল, কত বড় সরকারি চাকরি হাতের মুঠোয়। হ্যাঁ, হাতের মুঠোয় যদি এত সহজে সব কিছু হতো তাহলে পৃথিবীটা এত জটিলতা হতো না, এত সংঘর্ষ হতো না, এত কঠিন কিছু ব্যাপার হতো না। সবাই যদি ফার্স্ট হতো 50 জনের মধ্যে, সবাই যদি ফার্স্ট হতে পারতো, তাহলে সেকেন্ড থার্ড ফেল করার কোনো মানুষ থাকতো না। তো এরগুলো আজকে বুঝতে পারছি, কিন্তু পৃথিবীতে ফিরে যাওয়ার কোনো রাস্তা নেই।
মাও জানে না, বাবাও জানে না। আর বাইরে এডুকেশন করছি মানে প্রচুর টাকা খরচ। ওরা একটা প্যাকেজ গেল যেটুকু গেল, কিন্তু থাকা খাওয়া প্রচুর মিসেদ আছে, একসাথে আছে, কেউ রান্না করছে, কেউ করছে, তখন ডিপ্রেশনে নানা রকম নেশাগ্রস্ত হয়ে যায়। এই যে ছোট ছোট ছেলে মেয়েগুলো নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে, সব সময় যে ওদের জন্য ওরা দায়ী তা নয়। এই পরিবেশ পরিস্থিতিতে হয়তো মেয়েটা একটা স্বপ্ন দেখে এসেছিল বাচ্চাটা যদি চাকরি পেত, তাহলে তার লাইফস্টাইলটা তো বদলে যেত। সেখানে যে পদক্ষেপই নিন আপনি, আপনার যেমন মানুষের একটা সিদ্ধান্ত দেবে, একটা জ্যোতিষ পরামর্শ নেন, কারণ জ্যোতিষ পরামর্শ নেওয়ার একটা আইডিয়াল টাইম রয়েছে। তাহলে কি হবে, আমি একটা চাকরির মতো রাস্তা করা, আমার চাকরিটা কম মাইনা পেতে পারি। ধরুন জ্যোতিষ করছি, সব জ্যোতিষ এক রোজগার করে। আপনি টিচিং প্রফেশনে আছেন, সব যারা যারা প্রাইভেট টিউশন সবাইকে এক রোজগার করে, সব টিচিং প্রফেশনে একই মায়না, সব ডাক্তারকে একই রোজগার করে, সব ইঞ্জিনিয়ারকে একই রোজগার করে না। তা সেগুলো নিয়ে আমরা ভাবি তো না, একটা রাস্তা আপনার জন্য আছে, এই আত্মবিশ্বাস আপনাকে রাখতে হবে। এই আত্মবিশ্বাস রেখে আপনার জ্যোতিষের কাছে আসা উচিত, যেটা আমার জন্য কোনটা অ্যাপ্রোপ্রিয়েট রাস্তা। তাহলে আমি আর্টস পড়বো, সায়েন্স পড়বো না কমার্স পড়বো, পড়লাম, একটা রাস্তা হলো। তাহলে আর্টস থেকে যদি কোন দিকে যাব, আমি বিএ বিএসসি বিকম করবো, মানে যেগুলো জেনারেল এডুকেশন, নাকি আমি কোনো প্রফেশনাল কোর্স করব, যেগুলো করলে আমার কেরিয়ার হতে পারে, যেগুলো করলে আমার লাইফস্টাইল তৈরি হতে পারে, যেগুলো করলে আমরা অনেক অল্প সময়ের মধ্যে আমার কেরিয়ার তৈরি হতে পারে। একটা দুটো উদাহরণ দিয়ে বলি। ধরুন কেউ একটা MBA পড়লো, বা কেউ একটা বিটেক পড়ছে, 4 বছরের কোর্স। আর আপনি যে জানেন না যাই না, এখন কিন্তু গ্র্যাজুয়েশনে 4 বছর করে দিয়েছে, আগে 3 বছর ছিল। এগুলোর মিনিং অনেক অনেক বড়, মানে আপনারা কতটা বুঝতে পারছেন আমি জানি না। এরপর কোনোদিন বলবো হয়তো গ্র্যাজুয়েশন করতে 10 বছর লাগুক, কারোর চাকরি দেওয়ার দায়ও নেই, দায়বদ্ধতাও নেই, আর আপনার ভবিষ্যৎ জাহান্নামে যায়। কোন দেশের কেউ আপনাকে আমাকে নিয়ে ইন্টারেস্টেড না। এগুলো মানেগুলো কিন্তু আগামীতে বুঝতে হবে আপনাকে। তাহলে গ্র্যাজুয়েশনে সাধারণ ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, ফোর্থ ইয়ার গিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করবো, যেখানে আমি বিটেক কমপ্লিট করতাম। বিটেক একটা ক্যাম্পাসিং হওয়ার স্কোপ থাকবে। কোনদিন শুনেছে জেনারেল এডুকেশন ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারে ক্যাম্পাসিং হয়? জেনারেল এডুকেশন ক্যাম্পাসিং হবে কোত্থেকে? প্রাইভেট কোম্পানি আসবে কি করতে আপনাকে? আপনি পাস আউট হলে আপনি অ্যাপ্লাই করতে পারেন। তাহলে MBA পড়লাম, তাহলে এদিকে 3 বছর, এদিকে 2 বছর, এরপরে গ্র্যাজুয়েশনের সাথে সাথে দেখবেন এগুলো আর পরে পিছিয়ে দেবে, আরও দেবে তো বটে, আর পয়সা আরও বেশি করে নেবে। প্রাইভেট কোর্স এখনো অবধি 5 বছর আছে, এদিকে 3, ওদিকে 2 বছর, BBA 3 বছর, বা গ্র্যাজুয়েশন 3 বছর, ওদিকে 2 বছর, গ্র্যাজুয়েশন 1 বছর বেড়ে গেছে, এরপর দেখবেন হয়তো ওই দিকেও হয়তো 1 বছর আরও বাড়িয়ে দেবে পরে। তাহলে আমাদের মাথায় একটা বয়সটা কোথায়, এখন অল্প বয়সে চাকরির দরকার, তো বেশি বয়স যদি বলে সেই রাস্তায় আমি হাঁটতে যাবো কি করে? কালকে ধরুন সরকারি চাকরির জন্য 60 বছর করে ওঠে দিল, তুমি খুব ভালো করে ভাববা, আজকে তুমি বয়সে এমন একটা জায়গায় এসে তোমার বোঝ শক্তি হয়েছে যে তবু ধরে নি তোমাকে তো 60 বছর অব্দি ওপেন করে দিলাম, 38-40 বছর অব্দি সরকারি চাকরি স্কোপ আছে 60 বছর, তুমি 60 বছর ধরে লোড়বা সরকারি চাকরি কেন? এটা কোনো বুদ্ধিমানের কাজ হবে? এটা কোনো সুবুদ্ধি সম্পন্ন মানুষের জন্য কাজ হবে? একদমই না। যেমন মেডিকেল এজ বার তুলে দিল, আগে মেডিকেল ছিল 3 বছর বসতে পারবে, কত লোক আনন্দে যায় না, হায় মূর্খ, আনন্দে থাকার কথা না। আপনি কতবার মেডিকেল দেবেন? আপনি সময় নষ্ট, কিন্তু এগুলো আপনি 3 বারে পাস করলেন, আমার গ্র্যাজুয়েশন হয়ে যেত। বলছি ভিগুদা সাংঘাতিক ব্যাপার, আমি 4 বার 5 বার 6 বার দিতে পারবো। আমি মনে ভাবছি ততদিন তো আপনি মাস্টারি করে যেতেন, কেরিয়ার তৈরি হতো, আপনি ওই ফোকাসেই থাকবেন। এইগুলো যারা মেডিকেল পড়ছে, অনেক ছেলে মেয়েরা আছে, তাদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে। ঠিক কথা, মানুষ বুঝতে পারছে না। ওই জন্য এত এত প্রাইভেট সব চারিদিকে কোচিং সেন্টার তৈরি হচ্ছে, কোটি কোটি টাকার ফাঁদ। আমরা বলছি দুর্নীতিমুক্ত পৃথিবী গড়ব, ভারতবর্ষ ছেড়ে দিন, পৃথিবী গড়ব। কোনদিন দুর্নীতিমুক্ত ছিল না, না লোকনাথ বাবার অমৃত ছিল না, এখন সত্য যুগে, তেত্রা যুগে, দাপর যুগে, যে যুগেই বলি, কোনোদিন ছিল না। তারা লোকনাথ বাবার মতন মহাসাধক সেই সময় করছিল। তার মানে আইন যীশু খ্রিস্টের মধ্যে, যেখান থেকে খ্রিস্ট ধর্মে আমরা আজ খ্রিস্টাব্দ শিখেছি, সেই যীশু খ্রিস্টকে হত্যা করেছিল। কারা করেছিল? সাধারণ মানুষ করেছিল। তো দুষ্ট লোকগুলো ছিলই তখন, সে রাবণের ন্যায় হোক আর আজকাল অন্য লোকের নামেই হোক, সেই লোকগুলো তারপরে ভগবানকে তারা মেরেছিল বলে উনি ভগবান হয়েছিল। তো সেই ধরনের তখনও ছিল। তাহলে এখন আলাদা করে ভালো হবে কোথা থেকে? তা আমাদের আত্মচেতনা, আমাদের উপলব্ধি, আমরা যদি নিজেদের মূল্যায়ন না করতে পারি না, কোনো সরকার, আমরা যে সরকারের উপর যাই ভাবি, পৃথিবীর কোনো সরকারের দায়বদ্ধতা নেই আমার সন্তানের উন্নতি হোক বা উন্নতি করানোর জন্য। এইটা কোটি টাকার কথা, এটা মাথায় নিতে পারলে তবেই জীবনে আপনি দাঁড়ান।
একদম অবশ্যই আমাদের বন্ধুদের তাই বলবো যে মাথায় ঢুকছে তো বিষয়গুলো, বুঝতে পারছেন তো, উপলব্ধি করতে পারছেন তো। সময় কিন্তু সব থেকে মূল্যবান, সেই সময়কে অযথা নষ্ট করছেন না তো। একটা বছর আপনার কাছে কোনো ব্যাপার না, 365টা দিন, কিন্তু এই 365টা দিন আপনার জীবনের একটা বড় মোড় ঘুরিয়ে দিতে পারে যদি আপনি সঠিক পথে যদি হাঁটেন। আর সেক্ষেত্রে আমরা বলবো যে যোগাযোগের কিন্তু প্রয়োজনীয়তা রয়েছে এবং যোগাযোগ কিন্তু করুন। তবে আমরা তো সাধারণ মানুষ, স্বপ্ন তো দেখি, অনেক দিকে অনেক স্বপ্ন থাকে। আমার কি গাড়ি হবে, আমার কি বাড়ি হবে, বা আমার একটা বাড়ি আছে আরেকটা বাড়ি কি আমি করতে পারবো, আমার একটা বাড়ি আছে পৈতৃক, আমি কি ফ্ল্যাট কিনতে পারবো। অনেকেই এই প্রশ্ন কিন্তু আমাদের লাইভ অনুষ্ঠানেও করে থাকে। এই ভৃগুদাকে আজকে একটু এই প্রশ্নটা জানতে চাইবো। আমরা বলে থাকি বাঙালির বাড়ি, হিন্দুস্তানির গাড়ি, তবে বাড়ি গাড়ির স্বপ্ন এখন আমাদের প্রত্যেকের রয়েছে। আমার কি একাধিক বাড়ি, একাধিক গাড়ি বা একাধিক সম্পত্তির যোগ কি আছে, সেটা কি আমার জন্মছক আমাকে বলে দিতে পারে? নিশ্চয়ই পারে, কিন্তু বক্তব্য হচ্ছে আগে একটা চাকরি হোক, একটা গাড়ি হোক, একটা বাড়ি হোক, একটা বউ হোক। একাধিক বাড়ি, একাধিক গাড়ি, একাধিক নারীর প্রশ্ন করবেন না, করার অধিকার আপনার রয়েছে, কিন্তু একটা সেট আপ হোক আগে। ভালোভাবে বোঝো যে একটা বাড়িকে নিয়ে সন্তুষ্ট থাকে, একটা বাড়ি সীমিত অর্থের মধ্যে দিয়ে আমরা ভাবতাম, একটা গাড়ি ঠিক আছে, একটা নারী অর্থাৎ একটা বউ নিয়ে থাকি। বউ চেঞ্জ করলে ভাগ্য পরিবর্তন হবে না। আমি কিন্তু সবসময় এই বিরোধিতা করি, স্বামী পরিবর্তন করলে ভাগ্য পরিবর্তন হবে না। ডিসপুটটা যে জায়গায় রয়েছে, আমার বাড়িটা হচ্ছে না, কি কারণে হচ্ছে না? টাকা নেই তাই বাড়ি হচ্ছে না, টাকা আছে বাড়িটা হচ্ছে না। গ্রহটা দেখো, বিয়ে করেছি, মেয়েটার সঙ্গে আমার অ্যাডজাস্ট হচ্ছে না, তাহলে আমি এই বউটাকে ছেড়ে দিয়ে আরেকটা বউকে বিয়ে করবো, তাহলে ভাগ্য পরিবর্তন। কি কারণে মেয়েটার সঙ্গে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না, সেই সিচুয়েশনটা বোঝার চেষ্টা করে যদি প্রতিকার করি, তাহলে এই মেয়েটার সঙ্গে অ্যাডজাস্ট, তাহলে বউ পাল্টাবো কেন? পাল্টানোটা কি সবটাই কি এত ইজি, নাকি জীবনে সবাই সব কিছু পাল্টাতো? তা না, যেগুলো পাল্টানোর মতন জায়গা, আপনি নিজেকে পাল্টাতে পারবেন, আমি আমাকে পাল্টাতে পারবো। মানুষ নিজেকে পাল্টাতে পারে না কোনোদিন। আমাদের যে পরিবর্তনগুলো দেখেন, এমনি সায়েন্সেও তো রয়েছে, পরিবর্তন দুটো হয়, একটা ইন্টারনাল পরিবর্তন, একটা আপেক্ষিক, যেটা বাহ্যিক পরিবর্তন হয়। যে পরিবর্তনগুলো হয় একটু বাহ্যিক পরিবর্তন হয়, ইন্টারনাল পরিবর্তন হয় না। কেন হবে? আপনার রাশি ওই, লগ্ন ওই, আত্মকর্গ ওই, চেতনা ওই, শুধু বয়সের সাথে সাথে আপনার সিরিয়াসনেসের পরিবর্তনটা ঘটেছে। এই যে অনেক ছেলে মেয়ে দেখবেন ছোটবেলায় পড়াশোনা করে না, কি খারাপ, কি অমুক, পড়ছে না, দেখ ওই ছেলে ফার্স্ট হচ্ছে, ওই ছেলে সেকেন্ড হচ্ছে। এই ঠিক যত কখন নিজের ফিলিংসটা এলো, তেমনি শরীর চর্চা করছে, খাওয়া দাওয়া করছে, পড়াশোনা করছে, 11-12 পর থেকে লাইফস্টাইল বদলে গেছে, দারুণ রেজাল্ট। আর যে ছেলে মেয়েটা শুধু মা বলতো আর শুনতো, পড়তো সারাদিন, শুধু মায়ের কথাই শুনতো, সারাদিন পড়তো, সে আর 11-12 খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে। সে এমন জায়গায় চলে গেছে, এত পিছিয়ে এসে গেছে, সব থেকে আগে তার তো ডিপ্রেশন আসার কিছু নেই, মা যা বলতো তাই করতো, তার মাথাতে সেটা ছিল না, তো শুধু পড়তো বলেই পাস করতো। কিন্তু কম্পিটিশন তো এইবার আপনার, যেকে নিজের মেধাটা লাগবে, এবার মায়ের হচ্ছে ডিপ্রেশন এসে গেল। আমার এই ছোটো ছেলে মেয়ে লোয়ার নার্সারি থেকে ফার্স্ট হতো, দেখবে অনেকে বলে লোয়ার নার্সারি থেকে আমার মেয়ে ফার্স্ট হতো। আমি অনেক মা বোনদের বোঝাই, লোয়ার নার্সারিতে আপনার সন্তান পড়ছে, আপনার যা টেনশন দেখেছি, কেন আমার জ্যোতিষ জীবন বলি 41+, মার্চ মাসের 3রা মার্চ 1983 সালে আমার জ্যোতিষ জীবন শুরু। তা 42 বছরে বহু ধরনের লোক দেখেছে। যার বাচ্চা লোয়ার নার্সারিতে পড়ছে তার সেই মায়ের যা টেনশন, যার মেয়ে গ্র্যাজুয়েশন দিচ্ছে তার মার যা টেনশন, যার মেয়ে উচ্চ মাধ্যমিক দিচ্ছে, গ্র্যাজুয়েশন দিচ্ছে, মাস্টারি করছে, সেম টেনশন। তাহলে বেসিক সমস্যাটা কোথায়? আমি যে লোয়ার নার্সারি থেকে আপনাকে টেনে নিয়ে যেতে হবে, আমি লোয়ার নার্সারিতে ফার্স্ট হলো না বলে এতে দেখা গেলে বড় হতে হতে আপনি ডিপ্রেশন এসে যাবেন। একদম। তাহলে আপনাকে সেই পেশেন্সটা রাখতে হবে। আপনি এমন মনে করছেন লোয়ার নার্সারি পর কোনো এডুকেশনই নেই। আবার আপনি যখন ছোটবেলা তখন বলছেন বিগত বড় হয়ে যা খুশি হয় হোক, আগে ছোটবেলাটা দরকার, নাহলে বড় হবে কি করে? ঠিক। আবার যখন 8, 9, 10 মাধ্যমিকে এসছেন, আমি বললাম আপনি যে বলছেন যে আপনার ছোটবেলাটা ওই ছোটবেলায় যা খুশি ছিল ফার্স্ট কি হবে, কিন্তু আমার এখন মাধ্যমিকটা দরকার, মানে এই কথাটা কিন্তু তখন বলেছিলাম আপনাকে। তাহলে প্রত্যেকটা সিচুয়েশনে গুরুত্ব আমাদের, তাই না? একদম। যখন এইটে পড়ছেন তখন এইটাই গুরুত্ব, যখন উচ্চ মাধ্যমিক তখন সবসময় আমার এডুকেশন গুরুত্ব। তাহলে এমনভাবে কোনো আমরা বিচলিত হব না, কারণ ওদেরকে তো অনেকটা সময় অবধি আমাদের গাইড করে নিয়ে যেতে হবে। কিন্তু আমরা এমনভাবে পেশেন্স হারাবো না যাতে একটু সন্তানদের এদিক ওদিক হয়ে গেলেই ছোটবেলা ঠাঁসটা ছড়ে মারতে মারতে অটোতে নিয়ে যাচ্ছেন। এই দেখি তো রাস্তাঘাটে অনেক কিছু দেখি, একটু বড় হলে মারতে পারবেন, তাই তো বলে
এখন না, আগে কি কথা শুনতো, এই মারতাম, এই করতাম, বসাতাম, খুব ভালো ছিল। এখন আর কথা শোনে না, অবাধ্য হয়ে গেছে। আর তখন মায়ের খুব রাগ হয়। এই তো নেচার, একটা সিস্টেম এইটা। ওই মেরে ধরে হবে না, দুটো নেচার। একটা বাচ্চা পড়ছে না, তার দশাটা কি অন্তরটা কি, তা কি কারণে পড়ছে না? আত্মকর গ্রহের কারণে পড়ছে না, নাকি পড়ছে ছেলে রাখতে পারছে না, নাকি চঞ্চলতার কারণে সে পড়ছে না? যে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর জায়গাটা যখন বুঝতে পেরে প্রতিকার করবে, তখন দেখবেন আপনার স্যাটিসফ্যাকশনটা আসবে। কিন্তু আপনার সেই জায়গাটাকে না বোঝার চেষ্টা করে অমুক লোক ফার্স্ট হচ্ছে, যদি এইভাবে বলে শুনতে খারাপ লাগবে। আপনি নিজে ফার্স্ট হয়েছেন কোনোদিন? ঠিক, আপনি নিজে ফার্স্ট হননি, কিন্তু স্বপ্ন দেখছি ছেলেকে বা মেয়েকে ফার্স্ট করো। এটা অপরাধ না, আমি অপরাধ বলছি না। কিন্তু সবাই 54টা স্টুডেন্ট একটা ক্লাসে, সবার মাই যদি ওই কম্পিটিশনের মধ্যে থাকে, বাচ্চাটা কোথায় যাবে? ঠিক কথা। যে বাচ্চাকে পড়ানোর মতন পড়ান, কম্পিটিশনের মধ্যে এলেন না, ওকে ওইভাবে ফোর্স করেন না। তাতে যার জন্য ম্যাক্সিমাম ছেলে মেয়েগুলো ডিপ্রেশন, সাইকোলজিক্যাল প্রবলেম এসে যাচ্ছে। অনেক বড় বড় ডাক্তার আসছে, সাইকাট্রিস্ট, আমারও তো বহু বন্ধু বান্ধবরা সাইকাট্রিস্ট বড় বড় রেঞ্জের রয়েছে। তারা বলে 80% মানে 100টা যদি পেশেন্ট থাকে পার ডে, আমার 80% হচ্ছে মহিলা, 20% হচ্ছে পুরুষ মানুষ। তাদের ওই মেয়ের কারণে, ছেলের কারণে, বা ছোটবেলা থেকে পড়াশোনা এত ভালো ছিল, এখন একদম খারাপ হয়েছে। সে মেয়েকে হাত ধরে নিয়ে এসে চুপ করে বসে, কেউ নেশা করছে, কেউ রিহাবে দিয়েছে, বিভিন্ন কারণে 80% মেয়েদের প্রভাব। এটা আগামীতে আরও কিন্তু বাড়বে। বিশ্বাসের সাথে সাথে এই জিনিসগুলো, সাইকোলজিক্যাল প্রবলেমগুলো আমাদের আরও ক্রিয়েট হবে। এই কারণে কিন্তু এখন এসেছে সময় একটু সংযমী জীবনযাপন করা। বাচ্চাদেরকে জোর করে কিছু চাপানো নয়। আপনাদের সময়, আমার সময় কেউ চাপায়নি, ইচ্ছা মতন খেলে বেড়াতাম, তাও মা মারতো। সন্ধ্যা হলে পড়তে বসতাম হেরিকেনে আলোয়, তারপরে এলো আলো, টিউবলাইট তো অনেক পরে, তারপরে এলো ফ্যান। আর আমাদের সন্তান এসির হাওয়া থেকেই জীবন শুরু করেছে। দোষ দিই না তাদের, বলি কষ্ট, বলে তুমি হেরিকেনটা উড়িয়ে দাও, ডায়লগটাই বাচ্চা দেবে তো বটে, যে যেখান থেকে শুরু করেছে। একদম। এখন বাচ্চা ছোটবেলা থেকে বাবার মোবাইল নিয়ে খেলা করছে, আপনি ধরিয়ে দিচ্ছেন, যাও একটু অন্য মনস্ক থাকুক, কোনো ব্যাপার না, আমরা একটু কথা বলছি বড়দের মধ্যে। মোবাইল ধরিয়ে দিচ্ছেন, আবার যে একটু বড় হচ্ছে, ওই মোবাইল ওর জীবনটা নষ্ট করলো। জীবনটা নষ্ট করলাম তো আমরাই। ছোটবেলায় বাচ্চাটাকে মোবাইল, তুমি তো ওনার কথাবার্তা বলে গার্জেন মোবাইলটাকে বাচ্চাকে খেলার চলে দিয়ে একদম। এখন সে ছাড়ছে না ফোন, ছাড়ছে না। এখন বলি যত দোষ মোবাইলে, যত দোষ যদি বলি আমাদের গায়ে লাগবে। তা আমাদের পরিমণ্ডলীটা সেইভাবে তৈরি করতে হবে। কিছু আমাদের মানুষ করার কিছুটা তো সমস্যা রয়েছেই, পরিবেশ পরিস্থিতি, আর অ্যাজ পার রাশি লগ্ন অনুসারে তাদের নেওয়ার একটা ক্যাপাসিটি আলাদা। এটা কিন্তু বিরাট ব্যাপার। অনেকে যেমন মা বাবা গল্প বললো, বহু তোমাকে উদাহরণ দিয়ে বলবো, স্বাস্থ্যে অনেক কিছু ছিল, সবসময় খাটে তা নয়। কিরম বলি, বাবা মা 7 পাস 8 পাসও না, পড়াশোনাই জানে না, সব মাস্টারেরি করে বসে আছে তাদের ছেলে মেয়ে। আমি ওর মাকে মাঝে মাঝে বলি, তুমি যে বলো, তুমি সারাক্ষণ যে মেয়ের পেছনে বসে থাকো, এই অঙ্ক দেখাচ্ছ, এই মাস্টার যেন রাখতে আছে, অঙ্ক এইটা দেখালে আরেকটা দুটো মাস্টার রাখছো, এটা তো পড়াশোনাই জানে না। কোনো রকম স্কুলে মোটরসাইকেল বাইকে করে তার বাবা নিয়ে যেতে, এই করতো, দেখ কোথায়। তারপর সব খিদেটা নিজের, যে নিজে করবে তাই সাকসেস হবে। বাবা মা উচ্চশিক্ষিত হলেই যে সে সন্তান উচ্চশিক্ষিত হবে, এটা ভাবার কোনো কারণ নেই। অনেক বাবা মা কেয়ারই করে না, ছেলে মেয়েগুলো নিজের ঠিক টক করে নিজে পড়ছে, পড়াশোনা করছে, পাস আউট হচ্ছে, নিজের মতন যাচ্ছে। আর অনেক বাবা মা সারাক্ষণ জোকের মতন বাচ্চার পেছনে, নিজেদের শখ আহ্লাদ সব ভুলে গেছে, শুধু বাচ্চার পেছনে স্যাক্রিফাইস করে, সেই বাচ্চাগুলো ডাব্বা হচ্ছে, আর বাবা মায়ের ডিপ্রেশন আসছে। তাহলে ওই ছকের অনুসারে যদি আপনি বাবা মা গার্জেন হিসেবে তাকে অপারেট করেন, তাহলে কিন্তু সাকসেস আসবে। ওইটা একটু শুধু বুঝে নেওয়ার দরকার, এর কি মেমোরি আছে না মেমোরি নেই, আছে কী ধরনের আছে, তাহলে ওকে কীভাবে ওকে গাইড করতে হবে, এই অ্যাওয়ারনেসটাও কিন্তু খুব দরকার। তা গাইডেন্সটা, প্রতিকার যেমন গাওয়া, প্রতিবিধান, কিভাবে আমার সন্তানকে অপারেট করবো। একদম ঠিক কথা। কারণ এখন কিন্তু স্কুলে একটি মাত্র মেয়ে যায় না, সাথে তার মাও যায় স্কুলে, সাথে 24টা ঘন্টা তার সাথে রয়েছে। প্রত্যেকটা মুহূর্তে পড়াশোনা নিয়ে আলোচনা, প্রত্যেকটা মুহূর্তে কোন সাবজেক্টে কি নাম্বার হলো, কেন কম হলো, কি কারণে কম হলো, তার কি মনোযোগ অন্যদিকে, সে কি ভুলে যাচ্ছে, সবসময় বাচ্চাটা সেই আলোচনা। স্কুলে বাচ্চার টিফিন দিয়ে মারাও টিফিন গ্লাস নিয়ে আসে, এসে বসে বাইরে পেপার পেতে বসে আছে, বসে থেকে করে। আমাদের সময় মাদের এই কষ্ট ছিল একদম না। এর কোলে ওর কোলে মাসির করে, তারপরে
পড়ছি কি পড়ছি না, জাহান নামে যাচ্ছি খেয়ালই করছে, শুধু চঞ্চল দুষ্টুমি করছি না। যখন একটু গুড়িলাটায় নিয়ে বেরোলাম, দুষ্টুমি করলাম, তখন এসে হয়তো গুড়িলাটায় ভেঙে দিল, কিন্তু আমাকে একটা মারলো টারলো। আর আমার মায়ের মার তো ডেঞ্জারাস ছিল, যে সেটা ছেড়ে দিন, সুশীল মায়ের মতো, শুধু মা কড়া, শুনেছি কড়া, মারা একটু কড়া থাকা ভালো, কিন্তু আমার মা কড়া বলতো না, রাগ এমন মানে একটা মার মানে আমার ছোটবেলার দশাটা খুব খারাপ যেত, এখনো হয়তো যাচ্ছে জানি না, ওই দশাটা নেই। কেন আমি যখন ক্লাস 7 থেকে জ্যোতিষ শিখতে আরম্ভ করলাম, আমি আগে দেখতাম মা কেন মারে, আর এই ইফেক্টগুলো কেন হয়। মা তো সন্তানকে মারবি, বাবা তো সন্তানকে করে, আমার বাবার জীবনে কানে হাত দিয়ে দেখেনি, কোনো সন্তানের দেখেনি। মা রাগ শুনিস, খুব ঠান্ডা ছিল, রাখতো না, যখন রাখতো হয়তো বায়না করছি, জয়েন্ট ফ্যামিলি, রান্না বান্না করছে, গেছি কি করেছি কি মনে হচ্ছে, হয়তো দুটো চপ বাজছে মা, আমি সাধারণ একটা কথা বলি, দুটো চপ বাজছে, সব ভাই বোনকে একটা করে চপ দিয়েছে, আমি বলছি দুটো খাবো, তেলে গরম ছিল, খুন্তিটাকে ঢুকিয়ে দিয়ে ফুটোটা এখনো আছে, ঢুকিয়ে দিলাম, পুরো ফুটো হয়ে গেল। পাড়ায় হসপিটাল দূরে গেছি, পেছন মাও ছুটছে হসপিটালে, বলে কি হয়েছে দেখে, আবার কাকা গেছে, মাকে বলছে, ওরা আর বলে বাচ্চা কাচ্চা ইয়ে করেছে, কে ওটা দিয়ে কেটে দিয়েছে, লজ্জায় বলছে। মানে আমি বলছি কথা হচ্ছে মারের তালিকা, যে সেই সময় তার হিতাহিত জ্ঞান থাকে। আর আমার দশাটা খারাপ ছিল, কাটা ফাটা ছেঁড়া অপারেশন, এগুলো আমার সারা জীবন ওইভাবে রেখেছে। আচার সামান্য চুরি করে খাবো, উপরে রেখেছে, আমার ভয়ে তখন উপরে রাখতো, ঘুড়ি নাকি পারতে গিয়ে উপরে রেখেছি আচার আছে, ওই আচার অর্ধেক মুখে নিয়েছি, জানলার ইয়েতে কুড়ায়, আর সঙ্গে ব্লিডিং, ডেঞ্জারাস, 3টে সেলাই, এদিকে আচার অর্ধেক মুখে, ছোট অনেকই ছোট, অনেকটাই ছোট। ওই হসপিটাল থেকে আস্তে আস্তে মার আবার, তখনকার মারের প্যাটার্ন গুলো এগুলো ছিল, পড়াশোনা নিয়ে এসব ভাবিতে ছিল না, এইসব টেনশনে মারছিল না, দুষ্টুমির জন্য মার খেতে, দুষ্টুমি মারছিল। সত্যি জীবনের অনেক গল্প কিন্তু থাকে, আর সত্যি আমাদের জীবনের গল্পগুলোই এরকম, তবে জীবনটা যেন হাসতে হাসতে আমরা কাটিয়ে দিতে পারি, সেই প্রচেষ্টাই কিন্তু আমরা সর্বদা করে থাকি। এবং যদি আপনিও হাসি খুশি ভাবে আমাদের এই ছোট জীবনটাকেই কাটাতে পারেন, তাহলে একটু যোগাযোগ করুন। ফোন নাম্বার নোট করেছেন 9830143766, পেয়ে যাচ্ছেন অবশ্যই মৃগদাকে, ওনার নিজস্ব চেম্বার খড়দহে বৃহস্পতিবার, শনিবার এবং রবিবার, শুক্রবার করে শিয়ালদহ চেম্বারে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন। বুধবার রাসবিহারেও গড়িয়াহাটে আপনারা কিন্তু ওনাকে পেয়ে যাচ্ছেন, সেখানেও যোগাযোগ করতে পারেন, অনলাইনের মাধ্যমেও কিন্তু যোগাযোগ করতে পারেন। শ্রীভিগো অ্যান্ড মোটিভেশন কিন্তু ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানেও আপনারা প্রচুর অনুষ্ঠান পেয়ে যাবেন। জেলার বন্ধুদের জন্য বলবো, আপনারা যদি কলকাতা এবং হাওড়া বাদে অন্য কোনো জেলা থেকে অনুষ্ঠান দেখছেন, তাহলে কিন্তু নিচে একটু স্ক্রলিং এর দিকে একটু নজর রাখুন, প্রত্যেকটি জেলার নাম কিন্তু যাচ্ছে, আপনারা সেই অনুযায়ী একটু ফোন করুন, বা ফোন করেই জানুন না আমি এই জেলা থেকে অনুষ্ঠান দেখছি, কবে পাবো, কোথায় পাবো, আপনাদের কিন্তু সহযোগিতা করে দেওয়া হবে। আজকে সময় ভীষণ সীমিত, অনেক বিষয়ে আর যেতে পারছি না, শুধুমাত্র জীবনের যে কোনো ধাপে কিন্তু যোগাযোগের প্রয়োজনীয়তা রয়েছে। একটা ছোট্ট প্রশ্ন করব, যে বিয়ের আগে জটক বিচার, বর্তমানে আমরা অনেক আধুনিক আর কি, আমাদের কি সত্যি এটা মানা উচিত নাকি মানা উচিত নয়? মানা তো 100% উচিত। কিসের আধুনিক, মানে তুমি আধুনিকের ডেফিনেশনটা কি? তা আধুনিকের ডেফিনেশন যদি তুমি সব দিক দিয়ে আধুনিক হও, যেরকম একটা উদাহরণ দিয়ে বলি, আগে বয়স লোকাতো, মেয়ের বয়স জেনে গেলে বিয়ে হয়তো হবে না, এখন 19-20 একই সঙ্গে পড়াশোনা করছে, একই টেবিলে চাকরি করছে, এখন তো মেয়েরা বড় ছেলেরা ছোট হচ্ছে, আর অভিজ্ঞ মেয়ে চাইছে, মানে অনেক মা বয়সে ছেলে ছোট হোক। দুর্গাপুরে দেখেছিলাম, বলেছিলাম আমার অভিজ্ঞতার কথা, দেখছি মেয়েটা বড়, এখন কিছু যদি মনে করেন মেয়েটা বড়, আপনি ওরও তো কারোর কথা শোনে না, আমার কথা শোনে না, একটু সিনিয়র মেয়ে চাইছে, যদি আমার ছেলেটাকে একটু কন্ট্রোল করতে, সাইকোলজিক্যাল সব চেঞ্জ হয়ে যাচ্ছে একদম। সেই অ্যাঙ্গেলে বললাম, আগে কি 15 বছর ছেলের সঙ্গে 15 বছরের ডিফারেন্সে বিয়ে দিত, তারপরে 10 বছর, তারপরে 5 বছর, এখন প্রায় সমস্যা, বা 1 বছরের ছোট বড়, বা 19-20 একই সঙ্গে চাকরি করছে, একই সঙ্গে করছে, তারপরে এই জায়গাগুলোকে চলে গেছে। এত যখন সবাই অ্যাওয়ারনেসটা এসছে, তা ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ করবো না কেন? আগে বিচ্ছেদের পার্সেন্টেজ ছিল নাকি তখন অশান্তি ছিল? অশান্তি ছিল, বিচ্ছেদটা হতো না। এখন বিয়ে যে হারে হচ্ছে, বিচ্ছেদও ততটা হারেই হচ্ছে। তাহলে বিশ্বায়নের যুগে আমাদের যেমন আমরা ফার্স্ট লাইফ লিড করছি, তাহলে কেন দেখেন আমরা কাকে নিয়ে লাইফ লিড করলে আমি সুখী শান্তিতে জীবনটা কাটাতে পারবো? ঠিক একদম। আর সে কারণেই কিন্তু জটক বিচারের প্রয়োজনীয়তা, বিয়ের আগে জটক বিচার করুন, যেন বিয়ের পরের জীবনটা সত্যি হাসতে হাসতে কাটাতে পারেন। আজকে এই পর্যন্তই, পরবর্তী এপিসোডে আমাদের জীবনের বিভিন্ন গল্প নিয়ে আমরা কিন্তু আলোচনা করবো, এবং অবশ্যই সমস্যা থাকলে তার সমাধানটা নিয়েও কথা বলবো। আজকে এই পর্যন্তই, প্রত্যেককে ধন্যবাদ জানাবো অবশ্যই ভৃগুদাকে। প্রত্যেকে ভালো থাকবেন, নমস্কার। নমস্কার।